হ্যালো এভরিওয়ান, আমাদের ক্রস কান্ট্রি রাইডিং গল্পের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আপনারা দেখেছেন আমরা সিংড়া ন্যাশনাল পার্ক থেকে বীরগঞ্জ হয়ে দিনাজপুর শহরের উদ্দেশ্যে আমাদের রাইড শুরু করেছিলাম। আমরা যখন বীরগঞ্জ পার হচ্ছিলাম তখন হঠাৎ করেই বাতাসের গতিবেগ অস্বাভাবিক হারে বেড়ে যায়। সেই সাথে বাতাসটা ছিল গরম। মনে হচ্ছিল অদৃশ্য কেউ আমাদেরকে হট ব্লোয়ার দিয়ে গ্রিল চিকেন বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাছাড়া ঢাকা রংপুর হাইওয়েটি হাইওয়ে হিসেবে বেশ সরু আর বিপজ্জনক। সেই সাথে গাড়ির ড্রাইভাররা বেশিরভাগই গাড়ি চালানোর ব্যাপারে অশিক্ষিত আর বেপরোয়া। বিপজ্জনকভাবে গাড়ি চালানো তাদের অভ্যাস এবং এতে রাস্তার অন্য গাড়ি কিংবা পথচারীদের সুবিধা অসুবিধার ব্যাপারে তারা পুরোপুরি উদাসীন। বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ি দুর্ঘটনা কেন উত্তরবঙ্গে হয় সেটা তখন স্পষ্টই বুঝতে পেরেছি। যাই হোক, দিনাজপুর শহরে আমরা পৌঁছাই দুপুর 1:30টায়। আমার স্কুল জীবনের সময় দিনাজপুর ছিল বাংলাদেশের 21টি জেলার মধ্যে একটি। পুরনো জেলা হিসাবে আমি শুনেছিলাম দিনাজপুর নাকি একটি অভিজাত জেলা। আমার কাছে অবশ্য সেরকম মনে না হলেও এর কিছু কিছু অংশে দেখলাম আভিজাত্যের চিহ্ন এখনও ফুটে রয়েছে। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে আমরা দিনাজপুরের একটি ঐতিহাসিক স্থান দিনাজপুর রাজবাড়ি ভিজিট করতে গেলাম। বাইরে থেকে রাজবাড়িটি দেখতে বেশ সুন্দর মনে হলেও ভেতরে এটি ছিল প্রায় ধ্বংসস্তূপ। কর্তৃপক্ষের উদাসীনতা না থাকলে এটি একটি সুন্দর ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট হতে পারত, কিন্তু নোংরা আর দুর্গন্ধে এটি এখন ভাসমান জনপদের আবাসস্থল হয়ে দাঁড়িয়েছে। অথচ রাজবাড়ির আঙিনায় দেখলাম একটি হিন্দু মন্দির রয়েছে। এটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তবে হিন্দু ছাড়া সেখানে অন্যদের প্রবেশ কঠোরভাবে নিষেধ। নামাজ, দুপুরের লাঞ্চ এবং সূর্যের তেজ কমে যাবার জন্য আমরা দিনাজপুরে প্রায় 1.5 ঘন্টা দেরি করে আবার বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যস্থল হিলি স্থলবন্দরের উদ্দেশ্যে। সূর্য ডুবুডুবু অবস্থায় বিকেল 5টায় আমরা হিলি পৌঁছে যাই। দিনের শেষেও দেখলাম হিলি বর্ডার এলাকাটি খুব ব্যস্ত। দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে বর্ডারের ধারে কাছেও যেতে দেয়া হলো না। স্মৃতি হিসেবে আমরা শুধু এই একটি ছবি নিতে পেরেছি। ছবিটিতে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হলো বাংলাদেশ এবং ভারতের একেবারে বর্ডারে অবস্থিত হিলি রেল স্টেশন। আমরা আরও কাছে যে ছবি তুলতে এবং স্টেশনটি ঘুরে দেখতে চেয়েছিলাম, কিন্তু বিকেল 5টায় বর্ডার বন্ধ হয়ে যাওয়ায় আমরা আর অনুমতি পেলাম না। মাগরিবের নামাজ আর হালকা নাস্তা সেরে আবার আমরা আমাদের রাইড শুরু করি হিলি বন্দর থেকে 24 কিলোমিটার দূরে আমাদের আজকের সর্বশেষ গন্তব্যস্থল জয়পুরহাটের দিকে। গত রাতের মতো আজকেও আমরা জ্যোৎস্না স্নাত একটি রাত পেলাম এবং রাত 8:30টার দিকে আমরা জয়পুরহাটে পৌঁছে যাই। রাতটি ছিল শবে বরাতের রাত। জয়পুরহাট শহরে পৌঁছে দেখি প্রায় সবকিছুই বন্ধ হয়ে গেছে। আমরা একটু চিন্তায় পড়ে গেলাম। সবেমাত্র জয়পুরহাট শহরে এসে পৌঁছলাম, অথচ এখনও রাতে থাকবার ব্যবস্থা হয়নি। জেলা পরিষদের অফিস বন্ধ না হয়ে যায় আবার। তবে আমাদের ভাগ্য ভালোই বলা চলে। জেলা পরিষদের অফিস খোলা এবং তাদের গেস্ট হাউসে আমাদের রাতে থাকবার ব্যবস্থা হয়ে গেল। সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে রাতের খাবার খেতে আর শহর দেখতে আমি আর কামরুল বেরিয়ে পড়লাম। জয়পুরহাট শহরটি খারাপ না। শবে বরাতের রাত হলেও এর কিছু কিছু এলাকায় দেখলাম তখনও ব্যস্ততা রয়ে গেছে। বোঝাই যায় এটি ব্যবসায়ীদের এলাকা। সারাদিন সাইকেল চালিয়ে দিন শেষে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোটা ছিল খুবই একটি রিল্যাক্সিং ব্যাপার। শহর দেখতে বেরিয়ে আমরা উত্তরবঙ্গের বিখ্যাত জয়পুরহাট রেল স্টেশনটি ভিজিট করলাম। বিশাল বড় রেল স্টেশনটি সত্যিই দেখবার মতো। আর এরই সাথে আমাদের ক্রস কান্ট্রি রাইডের দ্বিতীয় দিনের রাইড এখানেই শেষ হয়ে গেল। জয়পুরহাট থেকে আপাতত এখানেই বিদায়। আবার আগামীকাল দেখা হবে। জয়পুরহাটের একটি শান্ত সকালে সবাইকে একরাশ শুভেচ্ছা। গতকাল আমরা একটা কঠিন রাইড দিয়েছি। সূর্যের গরমটা ছিল অস্বাভাবিক। বীরগঞ্জে সাইকেল চালাতে বেশ কষ্টই হয়েছে।
রাইডিংয়ের পরিবেশটা যদি ভালো না হতো তাহলে অস্বাভাবিক গরমে আমরা হয়তো অসুস্থ হয়ে যেতাম। তবে জেলা পরিষদ গেস্ট হাউসে আমাদের রাতটা বেশ আরামেই কেটেছে এবং আজকের রাইডের জন্য আমরা অলরেডি রেডি। গত রাত ছিল শবে বরাতের রাত, তাই আজ সরকারি ছুটির দিন। এখন বাজে সকাল 7টা, অথচ পুরো জয়পুরহাট শহরটি এখনও ঘুমিয়ে আছে। সব কিছুই খুব শান্ত আর নীরব। নতুন দিন, নতুন সম্ভাবনা। সকালের এই শান্ত নীরবতা আমার কাছে দিনের একটি প্রিয় মুহূর্ত। চারিদিকে খুব শান্ত একটি পরিবেশ। গরম আর শীতের তীব্রতা নেই, কোথাও কোনো অস্থিরতাও নেই। এরকম একটি পরিবেশ ছেড়ে যেতে খুব মায়া লাগছে। বিদায় জয়পুরহাট, বেঁচে থাকলে আবার দেখা হবে। চকচকে একটি সকালে আজকের রাইডটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছে। আজ আমাদের প্রথম গন্তব্যস্থল বগুড়ার মহাস্থানগড় এবং আজকে আমাদের জন্য 195 কিলোমিটারের একটি অতি দীর্ঘ রাইড অপেক্ষা করছে। আজকের সকাল নিয়ে কোনো দুশ্চিন্তা মাথায় আসেনি, তাছাড়া রাস্তাটাও বেশ মসৃণ, তাই দীর্ঘ একটি রাইড অপেক্ষা করলেও মনে হচ্ছে আজকের রাইডটা ভালোই হবে। কামরুলকে দেখে ভালোই মনে হচ্ছে, তবে গতকালের গরমের কারণে আমার সামান্য অস্বস্তি ভাব এখনো রয়েই গেছে। আমি জানি উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের সিংহভাগ খাদ্যের যোগান দেওয়া হয়, কিন্তু তার পরিমাণ কেমন কখনো তা বোঝার বা দেখবার অভিজ্ঞতা হয়নি। তাই রাস্তার পাশে পড়ে থাকা এত পরিমাণ আলু দেখে খুব অবাক হলাম। জমি থেকে আলু সংগ্রহ করে রাস্তার পাশে রেখে দেওয়া হয়েছে সারা দেশে সরবরাহ করার জন্য। আমরা প্রায় 2 কিলোমিটার রাস্তার দুই পাশে এভাবে আলু পড়ে থাকতে দেখেছি। আরে, বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান আছে তা তো জানাই ছিল না আমার। মহাস্থানগড়ে আমরা পৌঁছে যাই দুপুর 12টায়। শবে বরাতের সরকারি ছুটির দিন হবার কারণে এখানে অনেক ভিড়। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো উন্মুক্ত থাকলেও মহাস্থানগড় জাদুঘরটি ছিল বন্ধ। ভাঙাচোরা পুরকীর্তি দেখার কি আছে। পরে অবশ্য জানতে পারলাম মানুষ এখানে আসে সময় কাটানোর জন্য আর আড্ডা দেবার জন্য। কাঠফাটা রোদে কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে আর ছবি তুলে দুপুর 1:45টায় আমরা বগুড়া শহরের উদ্দেশ্যে আবার রাইড শুরু করি। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ দিকে আমরা যতই এগিয়ে যাচ্ছি ততই যেন মানুষের ব্যস্ততা বাড়ছে। শান্ত আর নমনীয় পরিবেশ ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি অশান্ত আর অস্থির এক পরিবেশের দিকে। বগুড়াতে সবাইকে স্বাগতম। দুপুর 1:30 নাগাদ আমরা বগুড়া শহরে পৌঁছে যাই। আমাদের এই কয়েকদিনের রাইডে এই প্রথম একটা গোছানো সুন্দর শহর দেখতে পেলাম। বগুড়া শহরটিকে দেখেই মনে হলো এটি খুব পরিকল্পনা করে গড়ে তোলা হয়েছে। তবে শহরটিতে অত্যাধিক ভিড় আর অটোরিকশার ট্রাফিক জ্যাম লেগেই থাকে। ঢাকায় থাকবার কারণে এটি আমাদের গায়েই লাগলো না। এই ধরনের ট্রাফিক জ্যামে আমরা অভ্যস্ত। তবে আমার কাছে মনে হলো অটোরিকশার অনিয়ন্ত্রিত সংখ্যার এই বৃদ্ধি একসময় এটি এই শহরের জন্য খুব বড় একটি সমস্যা হয়ে দাঁড়াবে।
সার্কিট হাউস হয়ে বগুড়া শহর থেকে আমরা অতি দ্রুতই বেরিয়ে পড়ি। এখনও আমাদের সামনে দীর্ঘ একটি রাস্তা পড়ে আছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো সিরাজগঞ্জ। বগুড়া থেকে সিরাজগঞ্জ যাবার রাস্তাটি খুব চাপা এবং পুরো রাস্তাটিতেই কনস্ট্রাকশন চলছে। আমাদেরকে রাস্তার গাড়ির দিকে নজর রেখে সামনে পেছনে দেখে খুব সাবধানে সাইকেল চালাতে হলো। চলে এলাম আমার জেলায়। আমরা যখন সিরাজগঞ্জে প্রবেশ করি তখন সূর্য ডুবে যাচ্ছে। সূর্যের নরম আলোয় সবকিছুই দেখাচ্ছিল খুব সুন্দর আর কোমল। আমাদের আজকের রাইডের সর্বশেষ গন্তব্যস্থল হলো মির্জাপুর, টাঙ্গাইল। আজকের দীর্ঘ রাইডে আমরা ক্লান্ত, কিন্তু সেই সাথে আবার আমরা ছিলাম খুব এক্সাইটেড, কারণ আমাদের ক্রস কান্ট্রি রাইডের 50% রাইড আমরা আজ শেষ করতে যাচ্ছি, যা আমাদের বাকি 50% রাইড শেষ করতে আরও বেশি উৎসাহ যোগাচ্ছিল। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে এরকম একটা রাইড শুরু করে আমরা এরা অর্ধেক শেষ করে ফেলতে পারবো। হাউ এক্সাইটিং! ইট ইজ অলমোস্ট লাইক এ ড্রিম কামস ট্রু। আর কামরুল ছিল ডবল এক্সাইটেড, কারণ আজ রাতটা আমরা তার বাসাতেই কাটাবো, যে কারণে তার রাইডিংয়ের গতিও বেড়ে গেছে। সিরাজগঞ্জ শহর পৌঁছানো পর্যন্ত রাইডিংয়ে আমি তার নাগালও পাইনি। আমরা এখন বঙ্গবন্ধু সেতু হয়ে বিখ্যাত যমুনা নদী পার হতে যাচ্ছি। উত্তরবঙ্গের মানুষ হলেও সাইকেল নিয়ে আমি কখনো বঙ্গবন্ধু সেতু পার হইনি। এটাই আমার প্রথম অভিজ্ঞতা। পথচারী এবং প্যাডেল চালিত সব ধরনের বাহন ব্রিজে ওঠা নিষেধ, তাই আমরা একটি ট্রাকে আমাদের সাইকেল আর মালপত্র তুলে ব্রিজটি পার হতে যাচ্ছি। উত্তরবঙ্গ থেকে শীত যে এখনো যায়নি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি যমুনা নদী পার হতে এসে। নদীর উপর বাতাস এত ঠান্ডা যে শীতে আমরা জমে গেছি। এবং অবশেষে আমরা মির্জাপুরে পৌঁছে যাই রাত 10:30টায়, এবং সেই সাথে আমাদের তৃতীয় দিনের রাইড শেষ হয়ে যায়। আমাদের আজকের রাইডের মোট দূরত্ব 195 কিলোমিটার হলেও সব মিলিয়ে আমরা রাইড দিয়েছি 175 কিলোমিটার। তারপরেও আমাদের জন্য এটি একটি দীর্ঘ রাইড ছিল। আগামীকাল থেকে আমরা আমাদের ক্রস কান্ট্রি রাইডের নতুন একটি ফেজ শুরু করতে যাচ্ছি। সেটিও কম এক্সাইটিং হবে না। তাই মির্জাপুর টাঙ্গাইল থেকে আপাতত এখানেই বিদায়। আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন।